আজকে আমাদের প্রথম টপিক হলো হেমাটিনিক্স। এটা একটা ছোট টপিক, সো এটার সাথে আমরা আরও কিছু আজকে শিখব। সো হোয়াট ইজ হেমাটিনিক? হেমাটিনিক্স আর দ্য ড্রাগস হুইচ অ্যাকচুয়ালি হেল্পস ইন ইনক্রিজিং দ্য নাম্বার অফ আরবিসি, মানে বডিতে এরিথ্রোসাইট প্রোডাকশন, আরবিসি প্রোডাকশন বাড়াতে যেসব ড্রাগগুলো হেল্প করে সেগুলোকে আমরা বলি হেমাটিনিক্স। তাহলে এগুলো কোথায় ইউজ হবে? মেইনলি এনিমিয়াতে। ওকে, তাহলে আমরা জানি যে এইথ্রোপোয়েসিসে কিছু এসেনশিয়াল কিছু নিউট্রিয়েন্ট ফ্যাক্টর আছে। সেগুলো কি কি এইথ্রোপোয়েসিসের জন্য? আমরা জানি সেগুলো হলো প্রথমে আয়রন, কারণ আয়রন হিমের একটা উপাদান। ভিটামিন B12, এটা হলো নিউক্লিয়ার ম্যাচুরেশনে কাজ করে। ফলিক অ্যাসিড, এটাও নিউক্লিয়ার ম্যাচুরেশনে কাজ করে। অ্যান্ড এছাড়া আছে এরিথ্রোপোয়েটিন। সো এই যে এই চারটা উপাদান, আমরা জানি এইথ্রোপোয়েটিন কী করে, এগুলো হচ্ছে কলোনি ফর্মিং যে ইউনিটগুলো আছে সেগুলোকে স্টিমুলেট করে আমাদের আরবিসির প্রোডাকশনটাকে বাড়ায়। তাহলে এই চারটাকে আমরা এক্সোজেনাসলি দিতে পারি ড্রাগ হিসেবে, তখন এগুলোকে আমরা বলি হেমাটিনিক্স। আচ্ছা, তো আমরা শুরু করব প্রথমে আয়রন দিয়ে। আয়রন পার্টটা তোমাদের হেমাটিনিক্সের মধ্যে মেইনলি আয়রন পার্টটাই কিন্তু রিটেনে ভাইভায় সব জায়গায় খুব বেশি আসে। তো এখানে মেইনলি এখানে আমরা কি পড়ি, প্রথমে আমাদের জানতে হবে যে আয়রন বডিতে কিভাবে ফাংশন করে, এরপর আমরা বুঝতে পারবো যে বাইরে থেকে আমরা কতটুকু আয়রন দিতে পারবো সেটা। তো আয়রন বডিতে কি কি কাজ করে মেইনলি? ফার্স্ট অফ অল হলো আয়রন আমাদের ব্লাড তৈরি করে, এটা আয়রনের একটা মেইন কাজ। বা আরবিসি প্রোডাকশন, কারণ আমরা জানি আরবিসির ভেতর থাকে হিমোগ্লোবিনের ভেতরে থাকে আমাদের হিমের ভেতরে একটা কম্পাউন্ড হলো আরবিসি। তাহলে যদি আয়রনের অভাব হয় বডিতে, তখন একটা টাইপের এনিমিয়া হয়, সেটাকে আমরা বলি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। এটা তোমরা হেমাটোলজিতে পড়ে আসছো। এছাড়াও আয়রনের আরেকটা কাজ আছে, এটা কিন্তু মাসেলে পাওয়া যায়। মাসেলের ভেতরে মায়োগ্লোবিন নামক একটা প্রোটিন থাকে, এই মায়োগ্লোবিনেরও কিন্তু একটা উপাদান হলো আয়রন। সো মাসেলের গঠনে বা মাসেলের কাজের সাথে আয়রন জড়িত। আচ্ছা, বডিতে আয়রন কতটুকু থাকে? মেইনলি 3 to 5 গ্রাম। 3 to 5 গ্রাম, সেগুলো তোমাদের ভাইভার জিজ্ঞেস করে কোয়েশ্চেনে, এমসিকিউ তো আসতে পারে। 3 to 5 গ্রামস থাকে। মেইলে একটু বেশি থাকে, এটা একটু জানতে হবে, কারণ হলো মেইলে ওই যে এরিথ্রোপোয়েটিন থাকে বেশি টেস্টোস্টেরনের কারণে। সো সব কিছুই ব্লাডের সব প্রোডাক্টগুলোই বা সব কাঁচামালগুলোই ছেলেদের একটু বেশি থাকে। ওকে, এবার আমরা দেখি আয়রন বডিতে কিভাবে সার্কুলেট করে, অর্থাৎ আমরা যে আয়রনটা খাই সেটা বডিতে কীভাবে অ্যাবজর্ব হয় এবং কীভাবে সেটা বডি থেকে আবার বের হয়ে যায়। ফার্স্ট অফ অল আমরা আসি আয়রন ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। আচ্ছা, জেনারেলি আমরা খাবারের সাথে আয়রন খাই। আয়রন দুইটা ফর্মে থাকে, একটা হলো হিম আয়রন, একটা হলো নন হিম আয়রন। নন হিম আয়রনগুলো Fe3+ ফর্মে থাকে, আর হিম আয়রনগুলো Fe2+ ফর্মে থাকে। মেইনলি যে প্রাণীজ যে উৎসগুলো আছে, যেমন মাংস, রেড মিট, স্পেশালি রেড মিট, এটা থেকে Fe2+ বা হিম আয়রনগুলো পাওয়া যায়। আর Fe3+ পাওয়া যায় হলো বিভিন্ন শাকসবজি, ফলমূল, এগুলো থেকে। এগুলো জিজ্ঞেস করে পরীক্ষায় যে আয়রন কোন খাবার থেকে বেশি পাবা, তো তোমাদের তখন বলতে হবে Fe2+ কোনটা থেকে বেশি পাবো, Fe3+ কোনটা থেকে বেশি পাবো। Fe2+ বলে দিলাম, আর Fe3+ হলো তোমার স্পিনিচ, তারপরে তোমার আছে গোয়াভা, ঠিক আছে। আর অন্যান্য যে সবুজ যে শাকসবজিগুলো, ওগুলো তো কিছু পরিমাণ নন হিম আয়রনগুলো থাকে। এখন মানুষও একটা প্রাণী, তো মানুষের বডিতে আয়রনগুলো কোন ফর্মে থাকে? মেইনলি Fe2+ ফর্মে, ঠিক আছে। এই জন্য কোনো যে আয়রনগুলো আমরা খাই সেগুলো যদি Fe2+ ফর্মে থাকে, দেন অনলি এই আয়রনগুলো কিন্তু তোমার শোষিত হতে পারে। অর্থাৎ যে হিম ফর্মে যে আয়রনগুলো থাকে, এগুলো তোমার দ্রুত শোষিত হয়, নন হিম আয়রনগুলো ধীরে শোষিত হয়। ওকে,
তাহলে তুমি ধরো তোমরা আয়রন খেলা কোনো খাবারের সাথে, তখন কি হয়, সেই যেই আয়রনই তোমরা খাও না কেন, Fe3+ বা Fe2+, সবগুলো আয়রন আলটিমেটলি Fe2+ পরিণত হয়। Fe3+ অথবা Fe2+, যাই হোক, সেগুলো বডিতে Fe2+ পরিণত হয়। এই কাজটা কে করে? এই কাজটা গাটে একটা সাবস্টেন্স করে যার নাম HCl। HCl Fe3+ কে Fe2+ পরিণত করে, এবং এর সাথে ভিটামিন সি এবং সিস্টিন, এই তিনটা সাবস্টেন্স জেনারেলি Fe3+ কে Fe2+ কনভার্ট করে। এই জন্য যদি আমরা খুব আয়রন কন্টেনিং একটা খাবারের সাথে যদি ভিটামিন সি খাই, মানে লেবু জাতীয় কোনো টক জাতীয় কিছু নেই একটা পাশে সালাদ হিসেবে, তখন কিন্তু সেটা অ্যাবজর্পশনে হেল্প করে আমাদের। তো এই যে Fe2+টা হলো, Fe2+ তখন কি করে, DMT1 নামক একটা চ্যানেল আছে, আমি একটা ছবি আঁকি, এটা হলো গাট, এখানে Fe2+ আছে, এই Fe2+টাকে এই সেলের ভিতরে বা এন্টেরোসাইটের ভিতরে নিয়ে আসে DMT1 এই চ্যানেলটা। এরপরে কি হয়, এই যে Fe2+ গুলো, এগুলো পরবর্তীতে সেলের ভিতরে কিছুটা, এর দুটা কাহিনী হয়, কিছুটা সেলের ভিতরে Fe2+ হিসেবে থাকে, আর কিছুটা Fe3+ পরিণত হয়, যেটা পরবর্তীতে অ্যাপোফেরিটিন নামক একটা প্রোটিনের সাথে যুক্ত হয়ে ফেরিটিন তৈরি করে। এই ফেরিটিন হলো ওদের একটা স্টোরেজ ফর্ম, এবং এই ফর্মে ওরা এই এন্টারসাইটের ভিতরে থেকে যায়। আর বেশিরভাগটা কি করে, আরেকটা চ্যানেল আছে এদিকে, যেই চ্যানেলের মাধ্যমে ওরা ব্লাডে চলে যায়। এটা ধরো ব্লাড, তো ওরা কী করে ব্লাডে চলে যাবে, এই চ্যানেলটার নাম হলো ফেরোপোর্টিন, FP। এটার নাম কি? ফেরোপোর্টিন। এটার মাধ্যমে ব্লাডে চলে যাবে, এবং ব্লাডে গিয়ে এরা আরেকটা, ব্লাডে এক ধরনের সাবস্টেন্স থাকে যাদের বলা হয় অ্যাপোট্রান্সফেরিনের সাথে যুক্ত হয়ে এরা ট্রান্সফেরিন তৈরি করবে। কি তৈরি করবে? ট্রান্সফেরিন। এরপর ট্রান্সফেরিন হিসেবে এরা ব্লাডে বাহিত হবে। সো ট্রান্সফেরিন ইজ দ্য তোমার কি বলে, সার্কুলেটরি ফর্ম। আর এদের ক্যারিয়ার প্রোটিন কোনটা? অ্যাপোট্রান্সফেরিন। এগুলো হলো মেইনলি আমরা যেই নন হিম আয়রনগুলো খাই অন্যান্য সাবস্টেন্স থেকে। আর হিম আয়রনগুলো যেগুলো আমরা খাই, সেগুলোর তো Fe3+ থেকে Fe2+ তৈরি হওয়ার কোনো দরকার হয় না, সরাসরি এগুলো হিম আয়রন হিসেবেই ভেতরে ঢোকে, এবং ঢুকে সেগুলো পরবর্তীতে Fe2+ পরিণত হয়। ওকে, তো এটা গেল কীভাবে অ্যাবজর্ব হলো। এখন স্টোরেজ, এদের স্টোরেজটা কীভাবে হয়? আমাদের বডি থেকে আয়রন বের হয়ে যাওয়ার কোনো ইফেক্টিভ রাস্তা নেই, ঠিক আছে? অর্থাৎ আমরা যে আয়রনটা খাই এর বেশিরভাগই আমাদের বডিতে থেকেই যায়। এই জন্য কী হয়, বডিতে কিন্তু অলওয়েজ একটা নির্দিষ্ট লেভেলের আয়রন স্টোরেজ মেনটেইন হয়। এখন কোনো কারণে যদি কোনো মানুষ বেশি পরিমাণ আয়রন খেয়ে ফেলে, তখন এই যে এক্সট্রা আয়রনগুলো সেগুলো আর শোষিত হয় না, কারণ বডিতে অলরেডি আয়রন আছে। বডিতে বেশি আয়রন থাকলে এই যে চ্যানেলগুলো DMT1, ফেরোপোর্টিন, এগুলোর প্রোডাকশন কমে যায়। তখন এগুলোর মাধ্যমে আর আয়রনের অ্যাবজর্পশন হয় না। যেই আয়রনগুলো খেলা সেগুলো মুখ থেকে গিয়ে অ্যানাস থেকে বের হয়ে গেল ফিসিসের সাথে। তো স্টোরেজ ফর্মটা খুব ইম্পর্টেন্ট। স্টোরেজ ফর্মের উপর ডিপেন্ড করে কতটুকু আয়রন অ্যাবজর্ব হবে বা কতটুকু আয়রন বের হয়ে যাবে। মেইনলি ওরা স্টোর হয় কোথায়? ওরা মেইনলি স্টোর থাকে হলো বিভিন্ন রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। অর্থাৎ WBC, স্পেশালি WBCর মধ্যে আবার ম্যাক্রোফেজ এগুলো বেশি থাকে। ম্যাক্রোফেজ অফ তোমার লিভার, তারপরে তোমার স্প্লিন,
এসব জায়গায় এগুলো থাকতে পারে। এছাড়াও এরা লিভারের যে প্যারেনকাইমাল সেল সেটার ভেতরেও থাকে এবং এন্টেরোসাইটের ভেতরেও কিছু পরিমাণ থাকে। সো দিজ আর দ্য সাইট অফ স্টোরেজ। এখন এই যে সাইটগুলোতে ওরা থাকে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট সাইট তো বলতে ভুলেই গেছি, সেটা হলো এরা কিন্তু তোমার বোন ম্যারোতে তো অবশ্যই থাকবে, বোন ম্যারোতে অবশ্যই থাকবে। বোন ম্যারোর মধ্যে যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম থাকে মানে ম্যাক্রোফেজ স্পেশালি সেটার ভিতরে থাকে। আরেকটা হলো এরা একটা হলো স্কেলিটাল মাসেলের মধ্যে ওরা কিন্তু কিছু পরিমাণ থাকে। স্কেলিটাল মাসেল কী হিসেবে থাকে? মায়োগ্লোবিন হিসেবে। ওকে, সো দিজ আর দ্য 4 স্টোরেজ সাইটস। আচ্ছা, এখন এই স্টোরেজ সাইজগুলোতে ওরা দুটো ফর্মে থাকে। একটা কিন্তু আমি বলে দিয়েছি এর মধ্যে ফেরিটিন, আরেকটা ফর্ম আছে। এই যে ফেরিটিনটা তৈরি হয় এটার কিছু এনজাইমেটিক ডাইজেশন হয়, পার্শিয়াল ডাইজেশন বলে এটাকে। এই এনজাইমেটিক পার্শিয়াল ডাইজেশনের কারণে ফেরিটিন পরবর্তীতে হিমোসিডেরিন নামক একটা সাবস্টেন্সে পরিণত হয়, হিমোসিডেরিন। এই ফেরিটিনের সাথে হিমোসিডেরিনের পার্থক্য হলো ফেরিটিন খুব ইজিলি ভেঙে গিয়ে ওই আয়রনকে কিন্তু সেল থেকে বের করে দিতে পারে, কিন্তু হিমোসিডেরিন সেটা পারে না। এই জন্য হিমোসিডেরিন যদি কোনো সেলে অনেক বেশি পরিমাণ জমা হয়ে যায়, ওই সেল কিন্তু আর ওইটা আয়রন বের করতে পারবে না, এবং আয়রন বেশি জমা থাকলে ওখানে ফেন্টন রিয়াকশন হবে। তোমরা পড়ে আসছো, এটা এক টাইপের তোমার অক্সিজেন ফ্রি র্যাডিক্যাল তৈরি করে, তো তখন হলো সেলের ড্যামেজ এবং সেল তখন মারা যায়। তো এটা একটু মনে রাখতে হবে। তো মেইনলি দুটো ফর্মে থাকলো, বেশিরভাগ জায়গাতে ওরা ফেরিটিন হিসেবে থাকে। এখানে যত জায়গা আছে সব জায়গাতেই ওরা মোটামুটি ফেরিটিন হিসেবে থাকে। জাস্ট এরা তোমার লিভারে কিছু পরিমাণ হিমোসিডেরিন হিসেবে থাকতে পারে। ওকে, এবার আসি দেখি আমরা এটার এক্সক্রিশন কিভাবে হয়। এটার এক্সক্রিশন হলো, আমি বললাম এর মধ্যেই, এটার কোনো ইফেক্টিভ এক্সক্রিশনের ওয়ে নেই। এই জন্য আমাদের বডি কীভাবে আয়রন লেভেল মেনটেন করে? বাই তোমার ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং দ্য অ্যামাউন্ট অফ অ্যাবজর্পশনকে কমানো বাড়ানোর মাধ্যমে অ্যামাউন্টটাকে নির্ধারণ করে, বা অ্যামাউন্টটাকে ওরা ঠিকমতো লেভেলে রাখে আর কি। আচ্ছা, তো এক্সক্রিশন হয় কিভাবে? মেইনলি এই যে এন্টেরোসাইটের ভেতরে ওরা কিন্তু ফেরিটিন হিসেবে ছিল, আর আমরা জানি আমাদের গাটের যে সেলগুলো বা এন্টেরোসাইটগুলো এগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই বা কয়েকদিন পরপরই এগুলো শেড হয়ে ফিসিসের সাথে বেরোয় আসে এবং নতুন এন্টেরোসাইট তৈরি হয়। তাহলে এই যে শেডিংয়ের সময় শেডিংয়ের সাথে সাথে এরা কিছু পরিমাণ বের হয়ে যায়। এটা হলো ওদের মেইন এক্সক্রিশনের পাথওয়ে। আর মেয়েদের ক্ষেত্রে আরেকটা এক্সক্রিশনের পাথওয়ে, সেটা হলো মেনস্ট্রুয়েশনের সময় প্রচুর ব্লাড বের হয় এবং তখন ব্লাডের সাথে আয়রন বের হয়ে যায়, এজন্য মেয়েদের অ্যানিমিয়া তৈরি হওয়ার প্রবণতা বেশি। ওকে, এছাড়াও কিছু স্পেশাল ওয়ে আছে, ওর মাধ্যমে খুব খুব কম পরিমাণ বের হয়, যেমন তোমার বাইল, ইউরিন, সোয়েট, এগুলোর মাধ্যমে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, খুবই কম পরিমাণে এগুলো বের হয়। আচ্ছা, নাও আসি কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের আয়রন অ্যাবজর্পশনে হেল্প করবে। ফ্যাক্টরস ইফেক্টিং অন অ্যাবজর্পশন, এটা কিন্তু এমসিকিউতে আসে। আচ্ছা, কিছু ফ্যাক্টর কমায়, কিছু ফ্যাক্টর বাড়ায়। এদিকে হলো বাড়ায় কারা, এদিকে হলো কমায় কারা। আচ্ছা, মেইনলি বাড়াবে, দেখো আমাদের আয়রন যখন নন হিম ফর্মে থাকে সেগুলোকে হিম ফর্মে আনার জন্য ভিটামিন সি কাজ করে, সিস্টিন কাজ করে, দেন HCl কাজ করে। তাহলে এই তিনটা যদি বেড়ে যায় বডিতে তাহলে বাড়বে। কেউ যদি বেশি পরিমাণ অ্যাসিড খায়, বাইরে থেকে অ্যাসিডিক খাবার খায়, দেন বাড়বে। কেউ যদি প্রোটিন জাতীয় খাবার বেশি খায়, প্রোটিনের ভেতর থাকে অ্যামিনো অ্যাসিড, তাহলে অ্যামিনো অ্যাসিড থাকলে এটা তো একটা অ্যাসিড, তাহলে অ্যাসিড হলো যে কোনো অ্যাসিড, ওই যে আমাদের অ্যাসিড কী করে H+ দিয়ে দেয় অন্যকে H+ দিয়ে দিলে সেটাকে কী হয়, রিডিউস করে, রাইট? একটা অ্যাসিড H+ দিয়ে দিয়ে অন্যকে রিডিউস করে, তাহলে রিডিউস হয়ে আমরা জানি
3+ থেকে Fe2+, মানে চার্জটা কমে আসবে, রিডিউস হলে এটা হয় আর কি। তো তো অ্যামিনো অ্যাসিড একটা প্যারাসিড, এখান থেকে ওই সেমভাবে রিডাকশন হয় অ্যান্ড বাড়ে, শোষণ বাড়ে। এছাড়াও যেসব কন্ডিশনে বডিতে আয়রনের পরিমাণ কমে যায়, যেমন মেনস্ট্রুয়েশনের সময়, মেনস্ট্রুয়েশনের কারণে কিন্তু বেড়ে যেতে পারে, মেনস্ট্রুয়েশনের কারণে বাড়তে পারে। তারপরে তোমার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া যদি হয় সেক্ষেত্রে বাড়তে পারে। এরপর প্রেগনেন্সির সময় মহিলাদের আয়রনের চাহিদা বেশি থাকে, কারণ বাচ্চাকেও সাপ্লাই দিতে হয়, সো প্রেগনেন্সির সময় বেড়ে যাবে। তারপরে কেউ যদি বেশি মিট খায়, মিটের ভেতরেও ওই যে তোমার অ্যামিনো অ্যাসিড থাকে বেশি, সো এটার সাথে এটা মনে রাখতে পারো একসাথে। কেউ যদি সুগার বেশি খায়, আমরা জানি সুগারগুলো থেকেও বিভিন্ন টাইপের অ্যাসিড তৈরি হয়, সো সেই সময় বেড়ে যেতে পারে। এই তো এগুলো ছিল ফ্যাক্টরস ইনক্রিজিং অ্যাবজর্পশন। আর তাহলে কমায় কারা? দেখো, তাহলে যদি ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকে, যেমন কোন রোগে হয়? স্কারভি রোগে, আমরা জানি স্কারভি রোগে হতে পারে। তারপরে বডিতে যদি অ্যালকালোসিস হয় কোনো কারণে, বা HCl প্রোডাকশন যদি কমে যায় কোনো কারণে, HCl প্রোডাকশনের জন্য যে সেলগুলো, সেই সেলগুলো যদি কোনো কারণে মারা যায় গ্যাস্ট্রাইটিসের কারণে, মানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে যদি কোনো ইনফ্ল্যামেশন হয়, তখন যদি HCl মারা যায় বা HCl প্রডিউসিং সেলগুলো যদি ধ্বংস হয়ে যায়, তখন HCl কমে যাবে, আয়রন অ্যাবজর্পশন কমে যাবে, তখন ওই কারণে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়। এবং গ্যাস্ট্রাইটিসের একটা মেইন কারণ হলো, তোমরা জানো পার্নিশিয়াস এনিমিয়া বলে একটা তোমরা পড়ে আসছো, ওখানে তোমরা দেখেছো যে অটোইমিউন গ্যাস্ট্রাইটিস বলে এক টাইপের গ্যাস্ট্রাইটিস হয়, যে কারণে ওই প্যারাইটাল যে সেলগুলো আছে বা অক্সেন্টিক সেলগুলো, সেগুলো ধ্বংস হয়ে যায়, সো HCl প্রোডাকশনও কমে যায়। অন্যদিকে তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল প্রোডাকশনও কমে যায়। আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল প্রোডাকশন কমে গেলে কিন্তু ভিটামিন B12 প্রোডাকশন কমে যায়, যেটার কারণে মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়। তো অটোইমিউন গ্যাস্ট্রাইটিসের দুই টাইপের এনিমিয়া হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যান্ড মেগালোব্লাস্টিক। আর এখানে আমরা যা যা পড়লাম তার যে অপোজিটগুলো, সেগুলো, কেউ যদি তোমার মিট কম খায় বা টক জাতীয় খাবার কম খায়, কেউ যদি অ্যান্টাসিড খায়, অ্যান্টাসিড হলো অ্যাসিডকে প্রশমিত করে, রাইট, নিউট্রালাইজ করে, তো সেক্ষেত্রে হতে পারে। তারপরে এছাড়াও কিছু ড্রাগস আছে, যেমন টেট্রাসাইক্লিন, তোমরা নেক্সট টার্মে পড়বা, টেট্রাসাইক্লিন, এটা হতে পারে। লিভোডোপা, সিপ্রোফ্লক্সিন, এরকম অনেক ড্রাগ আছে, এগুলোর কারণে তোমার হতে পারে। ওকে, এগুলো এমসিকিউতে লাগবে। এখন আমরা পরের টপিকে চলে আসি। আমাদের তাহলে আয়রনের যে মেটাবলিজম সব শেষ। এবার আমরা চলে আসি, আমরা যে আয়রন দিব, এই আয়রনটা আমরা কি কি ফর্মে দিতে পারি। এতক্ষণ ছিল যে নর্মালি ডায়েটের সাথে যে আয়রনগুলো, সেগুলোর কি হয়, এটা পরে সুবিধা কী হয়েছে। এখন আমরা জানবো যে বাইরে থেকে যখন আমরা আয়রন দিব, ওগুলো ওরাল ফর্মেই দিব, তো ওগুলোর কীভাবে অ্যাবজর্পশন হবে, ওগুলো কীভাবে এক্সক্রিশন হবে। আর এই যে এক্সক্রিশনটা হচ্ছে না, এটার কারণ, এটা কিন্তু তোমাদের একটা ভালো পয়েন্ট মনে রাখার, যে আয়রন যদি আমরা খুব বেশি ডোজে দিয়ে দিই, তাহলে কিন্তু টক্সিসিটি হবে। তাহলে এগুলো আমরা বুঝলাম এতক্ষণ আলোচনা থেকে। এখন আমরা দেখব যে আয়রনটা যে আমরা দিব বাইরে, কোনো এনিমিয়া রোগ হয়েছে, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হচ্ছে বা অন্য কোনো টাইপের এনিমিয়া হচ্ছে, তো আমরা যে এখানে আয়রনটা দিব, এই আয়রনটা কী কী ফর্মে দেওয়া হবে, হোয়াট আর দ্য প্রিপারেশনস, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা রিটেনে আসে, ভাইভাতেও আসে, সব জায়গায় আসে। ওকে, দুটো ফর্মে দেওয়া যায়, একটা হলো ওরাল ফর্ম, আরেকটা হলো প্যারেন্টাল ফর্ম। আচ্ছা, ওরাল ফর্মের ভেতরে আবার 3 টাইপের আছে। প্রথমত হলো ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। ট্যাবলেট কী কী প্রিপারেশন আছে? ফেরাস সালফেট, FeSO4, ফেরাস সালফেট ট্যাবলেট পাওয়া যায়। তারপরে ফেরাস ফিউমারেট, এটা একদম জিজ্ঞেস করে যে ট্যাবলেট ফর্মে কোন কোন প্রিপারেশন পাওয়া যায়, এখানে যতগুলো আমি লিখবো সবগুলো ইম্পর্টেন্ট। ফেরাস গ্লুকোনেট, ফেরাস সাকসিনেট অ্যান্ড ফেরাস গ্লাইসিন সালফেট, সো দিজ আর দ্য ট্যাবলেট ফর্ম। এরপর আসি লিকুইড ফর্ম বা সিরাপ ফর্ম। এখন বাচ্চাদের এগুলো দেওয়া হয়, কারণ আমরা জানি বাচ্চারা একটু ট্যাবলেট খেতে অপছন্দ করে, এই জন্য লিকুইড ফর্মে দেওয়া হয় বাচ্চাদের
কি কি আছে এর মধ্যে, একটা হলো পিডিয়াট্রিক মিক্সচার, ফেরাস সালফেটের পিডিয়াট্রিক মিক্সচার। পিডিয়াট্রিক মানে হলো বাচ্চাদের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়, পিডিয়াট্রিক মিক্সচার, এটা একটা ফর্মুলেশন আছে। আর হলো পলিস্যাকারাইড আয়রন কমপ্লেক্স, এটা তোমরা চাইলে মনে রাখতে পারো, না রাখতে পারো, ডাজন্ট ম্যাটার। পলিস্যাকারাইড আয়রন কমপ্লেক্স বলে একটা জিনিস পাওয়া যায়। আরেকটা হলো সাস্টেইন রিলিজ। সাস্টেইন রিলিজ তোমরা এটা ফার্মাকোকাইনেটিক্সে পড়ে আসছো। মাঝে মাঝে কিছু ট্যাবলেটের উপর কিছু স্পেশাল সাবস্টেন্সের কোটিং দেওয়া থাকে, যার কারণে ওই ট্যাবলেটগুলো খুব ধীরে ধীরে ডিজলভ হয় এবং ওই ট্যাবলেট থেকে খুব ধীরে ধীরে আয়রনগুলো রিলিজ হয়। এগুলোকে আমরা বলি সাস্টেইনড রিলিজ ট্যাবলেট বা সাস্টেইন রিলিজ ফর্ম। এর মধ্যে কী কী পাওয়া যায়, তোমার স্লো আয়রন আছে, এরপর আছে সিট্রন, আরেকটা আছে তোমার সোডিয়াম ফেরাস ইরিটেট। এই স্লো আয়রন আর সিট্রন এই দুটো মনে রাখলেই চলবে। আচ্ছা, আর প্যারেন্টারাল ফর্মে দুটো থাকে। প্যারেন্টারাল মানে কি, মুখ ছাড়া অন্য কোনো ওয়েতে, রাইট, মানে স্কিনের মধ্য দিয়ে। তো স্কিনের মধ্য দিয়ে দুটো ফর্মে দেওয়া যায়, একটা হলো আইভি ইন্ট্রাভেনাস, একটা ইন্ট্রামাসকুলার। তো আইভি ফর্মের মধ্যে আবার তোমার আছে আয়রন ডেক্সট্রানের সাথে যোগ করা থাকে আয়রনটা এবং একসাথে আইভিতে দেওয়া হয়। আরেকটা হলো আয়রন সুক্রোজ, ওকে। অ্যান্ড আরেকটা হলো ইন্ট্রামাসকুলারের ভিতর তোমার আছে এখানেও আয়রন ডেক্সট্রান পাবা, আরেকটা হলো আয়রন সরবিটল সাইট্রিক অ্যাসিড। নামগুলো মনে রাখতে একটু কষ্ট হবে, বাট কিছু করার নেই, এটা সব জায়গায় ইম্পর্ট্যান্ট, অনেকবার আসছে। আচ্ছা, তো এবার আমরা একটু দেখি, এই যে আমরা ফর্ম প্রিপারেশনগুলো দেখলাম, এই প্রিপারেশনগুলোর সুবিধা অসুবিধাটা কী। তো মেইনলি আমরা দেখবো ওরাল আর তোমার প্যারেন্টারাম, রাইট। তাহলে ওরাল আর প্যারেন্টারের সুবিধা অসুবিধা, এটাও তোমার রিটেনে আসে। আচ্ছা, এটা তোমরা ওই যে ফার্মাকোকাইনেটিক্সে বিভিন্ন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের যেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো পড়ে আসছে অনেকটা ওই রকমই, ওটা যদি মনে রাখো তাইলে কিন্তু আর লাগে না। যেমন ওরাল ফর্মের কি আছে, ওরাল ফর্মে আমরা জানি ওরাল ফর্মগুলো হলো চিপ, রাইট, চিপ, ইজিলি অ্যাভেলেবল, তারপরে তোমার ইজিলি অ্যাভেলেবল, দেন পেশেন্ট কমপ্লায়েন্স ভালো হয়, রাইট, কারণ পেশেন্টকে বারবার তোমার ইনজেকশন দেওয়া লাগছে না। তাহলে এটা আউটপেশেন্ট যে তোমার ট্রিটমেন্ট সেটায় ভালো কাজ করে। তারপরে তোমার হোম ট্রিটমেন্ট পেশেন্টের জন্য সুবিধা হয়। তারপর হলো এখানে ইনফেকশনের চান্স কম, রাইট, কারণ এখানে কোনো ইনভেশন হচ্ছে না স্কিনের, ইনফেকশনের চান্স কম থাকবে। লেস পেইনফুল, রাইট, পেইনফুলই তো না, পেইনলেস প্রসেস একটা। এগুলো হলো গুড সাইড, রাইট। আর ওরালের কিছু ব্যাড ইফেক্ট আছে, যেমন কি ব্যাড ইফেক্ট, এটা হলো গুড ইফেক্টগুলো। আর ব্যাড ইফেক্টগুলো কি আছে, যেমন তোমার যখন ওরাল দিব, ওরাল ফর্মে কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটি কম হয়, আমরা জানি লেস বায়োঅ্যাভেলেবিলিটি। তাহলে কি করতে হবে, ফ্রিকোয়েন্ট ডোজিং দিতে হবে, ফ্রিকোয়েন্ট ডোজ, এটা একটা সমস্যা। দেন হলো ওরাল ফর্মে যখন আমরা দিব, আমরা জানি আয়রনের পুরোটা কিন্তু একসাথে অ্যাবজর্পশন হয় না, কিছু অংশ অ্যাবজর্পশন আর কিছু অংশ ফিসিসের মধ্যে বের হয়ে যায়, আমি একটু আগে আলোচনা করেছিলাম। তো ওরাল ফর্মে যখন দেওয়া হয়, যেই আয়রনটা নন অ্যাবজর্বড অবস্থায় ফিসিসের সাথে বের হয়ে যায়, ওটা কি করে, ফিসিসকে কালো করে ফেলে, ব্ল্যাক টারি স্টুল বলে সেটাকে। তো এখানে ব্ল্যাক টারি স্টুল তৈরি হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, ব্ল্যাক টারি স্টুল। এবং এটা দেখে পেশেন্ট ভয় পেতে পারে, ভাবতে পারে এটা ব্লিডিং হচ্ছে কি না, সেটা হতে পারে। ব্লিডিং হলেও কিন্তু তোমরা যেন মেলেনাতেও কিন্তু এরকম ব্ল্যাক টারি স্টুল পাওয়া যায়। তো এটা কিন্তু তোমার ডায়াগনোসিসও তোমার কনফিউশন তৈরি করতে পারে, ওই লোকের আসলে ব্লিডিং হচ্ছে নাকি আয়রনের কারণে এরকম হচ্ছে। তারপর হলো আরেকটা জিনিস হলো, আরেকটা বাজে দিক হলো, এটার কারণে কিন্তু ধীরে ধীরে ট্রিটমেন্টের যে গতিটা সেটা কিন্তু খুব ধীরে ধীরে হয়, অর্থাৎ পেশেন্টের যে রিকভারি রেটটা কিন্তু খুবই কম। তাহলে প্যারেন্টারাল দিলে কি হয়, এই যে যেগুলো বললাম এগুলোই আমরা
বলে ফেলি প্যারেন্টাইলের ক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটি বেশি, ফ্রিকোয়েন্ট ডোজিং দেওয়া লাগে না, ব্ল্যাক টারিস্টুল তৈরি হওয়ার ঝামেলাটা নেই, রিকভারি হয়, এবং তার সাথে প্যারেন্টাইলে কিন্তু স্টোরেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এটা যেহেতু তোমার বের হয়ে যাচ্ছে না বডি থেকে, তো এটা কিন্তু বাকি যে ফর্মটা এক্সট্রা যতটুকু তুমি দিচ্ছ ওটা কিন্তু স্টোরেজ হিসেবে থাকবে, যার কারণে তোমার পরবর্তীতে ডোজটা আরও কমে যায়। আর এটার বাজে দিক কি, যে এখানে এটা একটু বেশি এক্সপেন্সিভ, নন অ্যাভেলেবিলিটি কম, তারপরে তোমার কমপ্লায়েন্স কম, ইনফেকশন হওয়ার চান্স থাকে, পেইনফুল প্রসেস, এগুলো। আচ্ছা, আরেকটা জিনিস হলো অনেক সময় যারা যারা এনিমিয়ার পেশেন্ট তাদের কিন্তু সাথে সাথে ম্যাল নিউট্রিশন থাকে এবং ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম থাকে, এটা হয়তো তোমরা পড়ে আসছো। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমের কারণে অনেক টাইপের নিউট্রিয়েন্টস বডিতে তোমার ঠিকমতো অ্যাবজর্ব হতে পারে না, যেমন ট্রপিক্যাল স্ক্রু এরকম একটা ডিজিজ। তো এসব রোগের কারণে যেহেতু নিউট্রিশনগুলো বডিতে ঢুকতে পারে না, তখন নিউট্রিশনের অভাবে কিন্তু নিউট্রিশনাল এনিমিয়া প্রডিউস হয়। তো যাদের ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম আছে তাদের এনিমিয়া হচ্ছে, তাহলে সেই টাইপের পেশেন্টের ক্ষেত্রে আমরা কোনটা দিব, ওরাল না প্যারেন্টাল? অবশ্যই প্যারেন্টাল দেবো, কারণ তাদের ওরালটা অ্যাবজর্ব হবে না। এটা কিন্তু ওরালের একটা ডিসঅ্যাডভান্টেজ, মনে রাখো। ওকে, আচ্ছা, এবার তাহলে আমরা দেখি আমরা কোন কোন ক্ষেত্রে, তো আমরা এখানে কিন্তু ফর্মুলেশন দেখে ফেললাম। এখন আমরা দেখব ইন্ডিকেশন। সব ড্রাগের আমরা ইন্ডিকেশন করি, তাই একইভাবে ইন্ডিকেশন করি। তাহলে ইন্ডিকেশনটা কি? দেখো, শুধু যে এনিমিয়া হলেই আমরা দিব তা না, এনিমিয়ার প্রোফাইল অ্যাক্সিসেও কিন্তু আমরা এটা দিতে পারি এনিমিয়াকে প্রিভেন্ট করার জন্য। তাহলে তোমাদের জানতে হবে কী কী কারণে এনিমিয়া হয়, স্পেশালি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়। এটা তোমরা কিন্তু অলরেডি হেমাটোলজিতে পড়ে আসছো। তো আমরা জানি এনিমিয়ার কিছু মেইনলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো বডিতে যদি ডিমান্ড বেড়ে যায়, আরেকটা হলো বডিতে যতটুকু ডিমান্ড আছে সেই পরিমাণ যদি সাপ্লাই না থাকে। তো দিজ আর দ্য টু মেইন প্রবলেমস যেটা কারণে এনিমিয়া হয়। এখন আমরা যদি একটু ভাগ করি, কি কি ভাগ দেখতে পারি। একটা হলো বডিতে এক নম্বর হলো বডি সাপ্লাই পাচ্ছে না, আর দুই নম্বর হলো বডি থেকে বডির ডিমান্ড বেড়ে গেছে। ঠিক আছে, তো সাপ্লাই পায় না কী কারণে? যদি ইনঅ্যাডিকুয়েট আমাদের ডায়েট থাকে, ইনঅ্যাডিকুয়েট ডায়েট, দিস ইজ ওয়ান কজ। এরপরে সেকেন্ড কজ কি? যদি বডিতে ডিমান্ড বেড়ে যায়, রাইট? ডিমান্ড কী কী কারণে বাড়তে পারে এটা আমরা একটু পরে দেখব। ইনক্রিজ ডিমান্ড। আচ্ছা, আরও কিছু ওয়ে আছে, যেমন দেখো, যদি আয়রন আমাদের বডি থেকে যতটুকু বের হওয়ার কথা তার থেকে বেশি বের হয়ে যায়, দেনও কিন্তু এখানে একটা ডিমান্ডটা বেড়ে যাবে বা ইনঅ্যাডিকুয়েট সাপ্লাই তো হবে, রাইট? তাহলে এক্সেসিভ ব্লাড লস বা হেমোরেজ, কারণ ব্লাডের সাথে সাথেই আয়রনগুলো বের হয়ে যায়। আরেকটা হলো তুমি খাচ্ছ কিন্তু অ্যাবজর্ব হচ্ছে না, তার মানে ম্যাল অ্যাবজর্পশন, এটাও কিন্তু একটা কজ। সো দিজ আর দ্য 4 মেইন কজেস অফ তোমার যেসব কারণে এনিমিয়া প্রডিউস হতে পারে। তাহলে ইনঅ্যাডিকুয়েট ডায়েট কেন হয়? যদি ইনঅ্যাডিকুয়েট ডায়েট হতে পারে, এক নাম্বার হলো গিয়ে কেউ যদি অ্যানোয়ার্ড থাকে, অ্যাওয়ারনেস না থাকে মানুষের মধ্যে। তারপরে হলো যদি পুভার্টি থাকে, পুভার্টি হলো একটা মেইন কজ, পুভার্টি কারণে হতে পারে, ইলিটারেসির কারণে হতে পারে, এগুলো। আর ডিমান্ড কেন বাড়তে পারে? যেমন আমি তোমাদের এর মধ্যে বলে ফেলেছি, মেনস্ট্রুয়েশনের সময় প্রচুর ব্লিডিং হয়। সো মেনস্ট্রুয়েশনের সময় কিন্তু প্রেগন্যান্সির সময় বেড়ে যায়, ল্যাকটেশনের সময় বেড়ে যায়, কারণ এই সময় বাচ্চাকে সাপ্লাই দিতে হয়। এই জন্য ইভেন চাইল্ডহুডেও কিন্তু বেশি থাকে, কারণ চাইল্ডহুডে প্রচুর, তো আমরা জানি যে মেটাবলিজম বেশি থাকে, প্রচুর ব্লাড তৈরি হয়, এই জন্য আমাদের আয়রনটা বেশি লাগে। এরপর সেই এক্সেসিভ ব্লাড লস কেন? যে কোনো ব্লিডিং ডিসঅর্ডার, যেমন কি কি আছে, আমরা জানি হিমোফিলিয়া নামক একটা আছে, হিমোফিলিয়া বা
থ্রোম্বোসাইটোপেনিয়া, এসব কারণে ব্লিডিং হয়। তাহলে হতে পারে কোনো একটা ডিজিজ হচ্ছে, যে ডিজিজের কারণে ব্লাড লস হচ্ছে, যেমন কার্সিনোমা সার্ভিক্সের কার্সিনোমা হলে মেয়েদের পার ভ্যাজাইনা প্রচুর ব্লিডিং হয়, সো সে কারণে হতে পারে। তারপরে যদি কারো পিইউডি থাকে, পেপটিক আলসার ডিজিজ, তাহলে ওই আলসারের মধ্য দিয়ে কী হয়, ব্লিডিং হয়, আলসারের কারণে ব্লিডিং হয় জিআইটিতে, সেখানে হতে পারে। তারপরে হলো কারো কার্সিনোমা যদি কোলন থাকে, কোলন কার্সিনোমা, সিএ কোলন, সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও হুকওয়ার্ম ইনফেস্টেশন খুব একটা কজ, স্পেশালি বাংলাদেশে। হুকওয়ার্ম কী করে, ওই আমাদের জিআইটিকে অ্যাটাক করে, জিআইটি ওদের যে দাঁত টাইপের জিনিস থাকে, সেই দাঁত দিয়ে জিআইটির প্রাচীরগুলোকে বা ওয়ালগুলোকে বা মিউকোসাকে তোমার ইনজুর করে, ওই ক্ষত দিয়ে তখন এই ব্লিডিংটা হয়। তো এগুলো। আর ম্যালঅ্যাবজর্পশন হলো কিছু সিনড্রোমের কারণে হয়, আমি ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোমের কথা বলেছিলাম। ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোমের মধ্যে আছে তোমার দুটো, একটা হলো সিলিয়াক ডিজিজ, আর একটা হলো ট্রপিক্যাল স্প্রু। এছাড়া তোমার যেমন আমি গ্যাস্ট্রাইটিসের কথা বলেছিলাম, গ্যাস্ট্রাইটিসে কি হয়, HCl এর পরিমাণ কমে যায়, তখন হতে পারে। তারপর হলো আগে থেকে যদি গ্যাস্ট্রেক্টমি করা হয়ে থাকে অনেক পেশেন্টের, যেমন কার্সিনোমা হলে বা অন্য কোনো অসুবিধা হলে অনেক সময় পাকস্থলী কেটে ফেলে দেওয়া হয়, এটাকে বলে গ্যাস্ট্রেক্টমি, তখনও HCl কমে যাবে, এনিমিয়া হবে। এছাড়া ক্রনিক ডায়রিয়া, অ্যাক্লোরহাইড্রিয়া, এইসব কারণে হতে পারে। তবে এই কটা মনে রাখলেই এনাফ। ওকে, তাহলে এগুলো হলো একই সাথে এনিমিয়ার কজ এবং আয়রনের, এবং আয়রন সহ যতগুলো আমরা হেমাটোইনিক্স পড়বো সবগুলোর ইন্ডিকেশন কিন্তু একসাথে আমাদের হয়ে গেছে, সবগুলোর সেম ইন্ডিকেশন। আচ্ছা, এবার আসি মাঝে মাঝে কী করতে হয়, প্যারেন্টেরাল আয়রন থেরাপি দিতে হয়। আর প্যারেন্টেরাল আয়রন থেরাপির কিছু স্পেশাল ইন্ডিকেশন আছে, যেমন একটা ইন্ডিকেশন আমি বলে ফেলেছি, যদি ম্যালঅ্যাবজর্পশন থাকে দেন হতে পারে। দেন হলো তোমার যদি গ্যাস্ট্রেক্টমি করা হয় কোনো পেশেন্টের বা গ্যাস্ট্রাইটিস থাকে, তখনও কিন্তু ম্যালঅ্যাবজর্পশন হতে পারে, তখন আমরা করতে পারি। কারো যদি আগে থেকে ইনফ্লামেটরি বাউল সিনড্রোম থাকে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ IBD, এটার মধ্যে দুইটা ডিজিজ আছে, তোমরা পড়বা প্যাথোলজিতে। একটাকে আমরা বলি আসার্টিভ কোলাইটিস, আর একটাকে আমরা বলি